করব। তো আজকের বিষয় হচ্ছে ম্যানেজিং পলিফার্মেসি এবং আশা করি আজকের বিষয়টি আপনাদের জন্য অনেক বেশি আ আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন। তো আপনার আজকে আমরা এই বিষয়টির ৩য় পার্ট, চতুর্থ পার্টে আমরা আগামীকালকে আরেকবার কথা বলবো এবং পরবর্তী দিন আমরা এই বিষয়ে অন্য একটি বিষয়ে আলোচনা করব। আমাদের প্রেজেন্টেশন থাকবে আরেকটি বিষয় নিয়ে। তো ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উপলক্ষে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ধারাবাহিকভাবে আমরা আ বিভিন্ন বিষয়ে কথা বলছি এবং আমাদের আলোচনাতে মূলত যে বিষয়টি প্রাধান্য পাচ্ছে সেটা হচ্ছে ফার্স্টলি পেশেন্ট সেফটি, সেকেন্ডলি আমরা তুলে ধরার চেষ্টা করছি মেডিকেশন সেফটি বিষয়ে এবং আমরা আ হেলথ ওয়ার্কার সেফটি নিয়েও কিন্তু অনেক বিষয়ে কথা বলেছি। তো সেপ্টেম্বর ১ তারিখ থেকে আজকে সেপ্টেম্বর 11 আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের উপর আমাদের যে প্রেজেন্টেশন ছিল সেগুলো উপস্থাপন করেছি এবং আমরা প্রতিটি তথ্যই কিন্তু আমরা নিয়েছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিভিন্ন জার্নাল থেকে, বিভিন্ন ডকুমেন্ট থেকে, বিভিন্ন রিসার্চ এবং গবেষণা থেকে আমরা বিভিন্ন তথ্যগুলি নিয়েছি। তো ১ম এ বলে নেওয়া জরুরি সেটা হচ্ছে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে সম্পর্কে। ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে প্রতি বছর ১৭ই সেপ্টেম্বর উদযাপিত হয় এবং আপনার সারা পৃথিবীতে খুব গুরুত্বের সাথে হেলথ কেয়ার সিস্টেমে যারা কাজ করে হেলথ ওয়ার্কাররা এবং হেলথ ওয়ার্কার সংশ্লিষ্ট সবাই এই বিষয়টির সাথে জড়িত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের উদ্যোগ মূলত এই দিবসটি পালিত হচ্ছে এবং বিশেষ করে উন্নত দেশগুলিতে ২০১৯ সালে সর্বোচ্চ ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে পালিত হয়েছে। আমাদের দেশে সেভাবে হয়নি। আশা করি ২০২০ সালে আমাদের দেশেও ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে অনেক গুরুত্বের সাথে আপনার উদযাপিত হবে। তো ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে প্রতিদিন ফেসবুক লাইভ প্রোগ্রামটি আমরা মূলত করছি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এর সৌজন্যে এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এর অন্যতম একটি প্রোডাক্ট সেটা হচ্ছে সেফগার্ড হ্যান্ড রাব সলিউশন। সেফগার্ড হ্যান্ড রাব সলিউশন হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ফর্মুলায় প্রস্তুতকৃত একটি অ্যালকোহল বেসড হ্যান্ড রাব সলিউশন যেটা আপনার হাতকে 99.99% জীবাণুমুক্ত রাখতে সাহায্য করবে। যেহেতু করোনার প্যান্ডেমিকের এই সময় ৩ টি বিষয়ে খুব গুরুত্ব দিয়ে আমাদেরকে মেনে চলতে হবে। সেটা হচ্ছে আপনার মাস্ক পরিধান করতে হবে, কিছুক্ষণ পর, পর সাবান পানি দিয়ে হাত ওয়াশ করতে হবে অথবা আ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ফর্মুলায় তৈরি অ্যালকোহল বেসড হ্যান্ড রাব সলিউশন দিয়ে হাতকে জীবাণুমুক্ত করতে হবে এবং ফিজিক্যাল আর সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে হবে। তো বন্ধুরা আজকে সেপ্টেম্বর ১১ তারিখ আজকের লাইভ প্রোগ্রামে আমরা ম্যানেজিং পলিফার্মেসি নিয়ে কথা বলব। তো যারা আজকের এই প্রোগ্রামটি ১ম দেখছেন তাদের জন্য অবশ্যই আমাকে একটু ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে এর ইতিহাসটি বলতে হবে। ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে মূলত আপনার উদযাপিত হচ্ছে ২০১৯ সাল থেকে অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ৭৪তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি সেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ১৯৪ টি দেশের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ২০১৯ সালের ১৭ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে পালিত হয়েছে এবং ২০২০ সালের ১৭ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপিত হবে। ২০২০ সালের যে থিম সেটি হচ্ছে হেলথ ওয়ার্কার সেফটি প্রায়োরিটি ফর পেশেন্ট সেফটি অর্থাৎ পেশেন্ট সেফটির বিষয়টি বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে হেলথ ওয়ার্কারদের সেফটির বিষয়টি নিশ্চিত করা খুবই জরুরি। এবং ২০২০ সালে করোনা প্যান্ডেমিকের এই সময় হেলথ ওয়ার্কার সেফটির বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ করোনা প্যান্ডেমিকে আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার জন্য হাজার, হাজার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সরা জীবন দিয়েছেন। আমাদের দেশেও ২ শতাধিক চিকিৎসক এবং কয়েক শতাধিক স্বাস্থ্যকর্মী, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট এবং ওষুধ বিক্রেতা তারা কিন্তু জীবন দিয়েছেন করোনায় সংক্রমিত হয়ে। সো সবার স্বাস্থ্য স এস আ সেবার যে তাদের যে অংশগ্রহণ এবং সেজন্যই কিন্তু আ আপনার সবার আগে তাদের সেফটি নিশ্চিত করা খুব জরুরি এবং হেলথ ওয়ার্কারদের সেফটির পাশাপাশি পেশেন্ট সেফটির বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। ২০২০ সালে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটির যে স্লোগান সেটা হচ্ছে সেফ হেলথ ওয়ার্কার্স অ্যান্ড সেফ পেশেন্ট। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আজকের যে আমরা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পলিফার্মেসি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পলিফার্মেসি ম্যানেজমেন্ট বাই 2030 অর্থাৎ ২০৩০ সালের মধ্যে পলিফার্মেসি ম্যানেজমেন্টের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে পেশেন্ট সেফটি চ্যালেঞ্জ এই উদ্যোগ নিয়ে বিভিন্ন ধরনের খুব কার্যকর পদক্ষেপ নিচ্ছে সারা পৃথিবীতে। বিশেষ করে উন্নত দেশগুলোর আমরা যদি পলিফার্মেসি ম্যানেজমেন্টের অ্যাক্টিভিটিস আমরা যেভাবে পর্যবেক্ষণ করছি তাতে যে বিষয়টি আমরা দেখছি সেটা হচ্ছে এরকম। বিশেষ করে উন্নত দেশ বলতে আমরা বুঝাচ্ছি হলো আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড।
এই যে উন্নত দেশগুলি প্রত্যেকটি দেশে পলিফার্মেসি নিয়ে খুব কার্যকর গবেষণা হচ্ছে, কাজ হচ্ছে, বিভিন্ন ধরনের উদ্যোগ হচ্ছে এবং পলিফার্মেসি ম্যানেজমেন্ট করার জন্য ইলেকট্রনিক প্রেসক্রিপশন হচ্ছে, মেডিকেল চেকিং হচ্ছে, মেডিকেশন রিভিউ হচ্ছে, অনেক ধরনের ব্যাপক অ্যাক্টিভিটি আমরা দেখছি। কারণ উন্নত দেশগুলিতে আসলে পেশেন্ট সেফটি বিষয়টি যেভাবে গুরুত্ব পাচ্ছে একইভাবে মেডিকেশন সেফটি এবং হেলথ ওয়ার্কার সেফটি বিষয়টি কিন্তু খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এবং পৃথিবীর উন্নত দেশগুলিতে এই বিষয়ে কিন্তু অনেক ধরনের গবেষণা হচ্ছে, অনেক ধরনের ডেটা, জার্নাল রেফারেন্স আমরা কিন্তু পেয়েছি এবং অনেক ধরনের বই পুস্তক আমরা পেয়েছি যেখানে আসলে পলিফার্মেসি ম্যানেজমেন্ট নিয়ে অনেক উদ্যোগের কথা বলা আছে এবং অনেক ধরনের অ্যাকশন অ্যাক্টিভিটিস কিন্তু হচ্ছে। তো যাই হোক, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পলিফার্মেসি ম্যানেজমেন্ট বাই 2030 এই কার্যক্রম আশা করি বাংলাদেশেও আপনার শুরু হবে এবং বাংলাদেশেও কিন্তু পলিফার্মেসি ম্যানেজমেন্ট নিয়ে অনেক ধরনের গবেষণা হবে, অনেক ধরনের অ্যাক্টিভিটিস আশা করি আমরা দেখতে পাবো। তো এই বিষয়ে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরকে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং চিকিৎসা সেবায় যারা জড়িত প্রত্যেক চিকিৎসক, কনসালটেন্ট এবং ফার্মাসিস্ট সবাইকে কিন্তু এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তবে কিন্তু পলিফার্মেসি সঠিকভাবে ম্যানেজ করা অনেক ভাবেই কিন্তু সম্ভব হবে আমাদের দেশে। তো যাই হোক, অনেকেরই আসলে এই বিষয়ে ধারণা নেই যে হোয়াট ইজ পলিফার্মেসি বিষয়টি আসলে কি। শুধুমাত্র যারা চিকিৎসক অথবা যারা ফার্মাসিস্ট তারা এই বিষয়টি সম্পর্কে জানেন। তবে এই বিষয়টি প্রত্যেক মানুষের জন্য জানাটা খুব জরুরি। পলিফার্মেসি ইজ দ্য কনকারেন্ট ইউজ অফ মাল্টিপল মেডিকেশন। একজন মানুষকে যখন অনেকগুলো ঔষধ একসাথে সেবন করতে হয় অথবা সেবনের নির্দেশনা থাকে, সেটাই হচ্ছে পলিফার্মেসি। এন্ড পলিফার্মেসি ইজ ওপেন ডিফাইন্ড অ্যাজ দ্য রুটিন ইউজ অফ 5 অর মোর মেডিকেশন। যদি কোনো মানুষকে রুটিনলি ডেইলি আপনার প্রেসক্রিপশন অনুযায়ী 5টা অথবা তার চেয়ে বেশি ঔষধ সেবন করতে হয় চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী, সেটাই হচ্ছে মূলত পলিফার্মেসি। এবং এই পলিফার্মেসির কারণে অনেক ধরনের কিন্তু শারীরিক সমস্যা তৈরি হয়। গতকালকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো দ্য ডেঞ্জার্স অফ পলিফার্মেসি। সেখানে আমরা বিষয়টি উপস্থাপন করেছি। তো আজকেও আমরা এই বিষয়ে অনেক তথ্য আপনাদেরকে দিতে পারবো বলে আশা করছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পলিফার্মেসি বিষয়টা কি। সো অবশ্যই পলিফার্মেসির বিষয় ম্যানেজমেন্টটা জরুরি। এইজন্যই জরুরি আমরা আসলে আপনার বিভিন্ন ধরনের আপনার কাজ করতে যাই আমরা যখন আমাদেরকে অনেক সময় কিন্তু প্রেসক্রিপশন মেডিসিন প্রেসক্রিপশনের ডেটা অ্যানালাইসিস করতে হয় এবং আমরা নিয়মিত প্রেসক্রিপশন কিন্তু ফলো করি, প্রেসক্রিপশনের ডেটা অ্যানালাইসিস করি এবং প্রেসক্রিপশন মেডিসিনের যে আপনার বিভিন্ন ধরনের আপনার সায়েন্টিফিক ডেটা অ্যানালাইসিস সেগুলি কিন্তু আমাদেরকে করতে হয়। তো সার্বিক বিষয়গুলি পর্যবেক্ষণ করে অ্যানালাইসিস করে আমরা যেটি পাই সেটা হচ্ছে আমাদের দেশে বেশিরভাগ প্রেসক্রিপশনে কিন্তু যে ওষুধগুলি লেখা হয় সেটা কিন্তু সংখ্যায় 5টারও অনেক অধিক। অর্থাৎ মোর দ্যান 70-80% প্রেসক্রিপশনে 5টার বেশি ওষুধ লেখা হয়। অনেক প্রেসক্রিপশন আছে যেখানে হয়তোবা 2টো কিংবা 3টে ওষুধ দিয়ে প্রেসক্রিপশন করা যেত। সেখানেও কিন্তু 7টি 8টি ওষুধ প্রেসক্রিপশন করা হচ্ছে। বিভিন্ন কারণে এই বিষয়গুলি হচ্ছে, সেই কারণগুলি আমরা নাই বললাম। তবে যারা প্রেসক্রিপশন লেখার জন্য চিকিৎসকরা যারা প্রেসক্রিপশন লিখতে হয় রোগীর সেবা দেওয়ার জন্য তাদেরকে পলিফার্মেসির বিষয়টি আসলে বিবেচনায় নিতে হবে এবং আপনার ওষুধ প্রেসক্রিপশন করার ক্ষেত্রে পলিফার্মেসির যে অ্যাপ্রোপ্রিয়েট পলিফার্মেসির যে প্র্যাকটিস সেটা কার্যকরভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তবেই কিন্তু দ্য ডেঞ্জার্স অফ পলিফার্মেসির যে ঝুঁকি সেটাকে আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সো হোয়াই ইজ পলিফার্মেসি কনসার্ন? কেন পলিফার্মেসি নিয়ে আমরা এত উদ্বিগ্ন? কেন এই বিষয়টি দুশ্চিন্তার বড় কারণ? এই বিষয়টি আমরা আজকে তুলে ধরার চেষ্টা করছি। বিশেষ করে বয়স্ক যাদের আসলে শরীরে বিভিন্ন ধরনের অর্গানের ডিসফাংশন থাকে, কোমরবিডিটি থাকে, বিভিন্ন ধরনের সমস্যায় তারা শারীরিক সমস্যায় তারা আক্রান্ত হয়। সে বয়স্কদেরকে কিন্তু অনেক ধরনের প্রেসক্রিপশন লিখে থাকেন চিকিৎসকরা। সো এল্ডার্স মে এক্সপেরিয়েন্স মোর অ্যাডভার্স ইফেক্ট দ্যান ইয়ঙ্গার পিপল and may not present with the common adverse effect identified for the medication। যেহেতু বয়স্কদেরকে অনেক ধরনের মেডিকেশন করতে হয়, অনেক ধরনের ওষুধ সেবন করতে হয়, সেজন্য তরুণদের চেয়ে বয়স্কদের শরীরে কিন্তু সাইড এফেক্টের পরিমাণ অনেক বেশি এবং তাদের বেশ কিছু আনকমন সাইড এফেক্ট হয় যেটা আসলে তাদের মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়, তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়, হসপিটালের লেন্থ অফ স্টে বাড়িয়ে দেয়, তাদের ট্রিটমেন্ট কস্ট বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তো আছেই।
তাহলে বিশেষ করে বয়স্কদের যেকোনো বয়সের জন্য অথবা স্পেশালি বয়স্কদের যখন প্রেসক্রিপশন লেখা হবে এবং সেক্ষেত্রে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রেসক্রিপশন করা হয়, রেশনাল প্রেসক্রিপশন করা হয়, তবে কিন্তু পলিফার্মেসির যে বার্ডেন সেটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং আপনার মেডিকেশন সেফটির বিষয়টি, পেশেন্ট সেফটির বিষয়টি কিন্তু তখন আস্তে আস্তে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সেই জন্য আসলে আপনার বয়স্কদের প্রেসক্রিপশন করার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট পলিফার্মেসি প্র্যাকটিস করা উচিত। রেশনাল প্রেসক্রিপশনের গাইডলাইনগুলি মেনে প্রেসক্রিপশন করা উচিত। সেকেন্ড যে বিষয়টি নিয়ে তুলে ধরবো সেটা হচ্ছে দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টিকোলিনার্জিক মেডিকেশনস কুড কন্ট্রিবিউট টু ফলস অ্যাংজাইটি, ডেলিরিয়াম এন্ড রিভার্সিবল কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। এটা আসলে প্রায় শতভাগ বয়স্কদের মধ্যে আমরা দেখতে পাই যাদের বিভিন্ন রোগের কারণে অনেক বেশি ওষুধ সেবন করতে হয়, তাদের কিন্তু বিভিন্ন ধরনের কগনিটিভ অ্যাবনর্মালিটিস তৈরি হয়, ডিলিরিয়াম তৈরি হয়, ফরগেটফুলনেস তৈরি হয়, তাদের বডিতে বিভিন্ন ধরনের অ্যাবনর্মালিটিস তৈরি হয়, অঙ্গহানি হয়। সো এই বিষয়গুলি কিন্তু পলিফার্মেসির কারণে মূলত হয়ে থাকে। সেই জন্যই বয়স্কদের মেডিকেশন এর ক্ষেত্রে অথবা বয়স্কদের ওষুধ সেবনের ক্ষেত্রে সঠিক নিয়ম কানুন মেনে অবশ্যই বয়স্কদের টেক কেয়ার করা উচিত। তবেই কিন্তু বয়স্করা ওষুধের যে আনটোয়ার্ড এফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট, সাইড এফেক্ট, ড্রাগ ইন্টারেকশনের যে ইফেক্ট, এই বিষয়গুলি থেকে তারা মুক্তি পাবে এবং তাদের স্বাস্থ্য ঝুঁকি সেটা আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে এবং সেটা কমে যাবে এবং তাদের ওয়েলবিংটা বেড়ে যাবে। এ বিষয়ে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। থার্ড যে বিষয়টি বলবো সেটা হলো অ্যাডভার্স ইফেক্ট ক্যান লিড টু হসপিটালাইজেশন অর ফাংশনাল ডিক্লাইন। ইফেক্টের কারণে বয়স্কদের হসপিটাল লেন্থ অফ স্টে যেরকম বাড়ছে, ট্রিটমেন্ট কস্ট বাড়ছে, তাদের হসপিটাল ইকোনমিক এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে, অঙ্গহানি ঘটছে, বিভিন্ন ধরনের সমস্যায় তারা আক্রান্ত হচ্ছে, তাদের যে ফাংশনাল যে অ্যাবিলিটি সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এটাও কিন্তু পলিফার্মেসির কারণে কিন্তু এই বিষয়টি হচ্ছে, কারণ ওভার ইউজ অফ প্রেসক্রিপশন অফ মেডিকেশনের কারণে কিন্তু এই বিষয়টি হচ্ছে। তো এখানেও আমাদেরকে অবশ্যই গুরুত্বের সাথে বিষয়টি দেখতে হবে। এরপর যে বিষয়টি কথা বলবো সেটা হলো দ্য নাম্বার অফ মেডিকেশন ইনক্রিজেস দ্য রিস্ক অফ অ্যাডভার্স ইফেক্টস এক্সপোনেনশিয়ালি। সেটা হচ্ছে এরকম যে যত বেশি প্রেসক্রিপশনে যত বেশি ওষুধ লেখা হবে, প্রয়োজন হোক অপ্রয়োজনীয় হোক, তো আমাদের দেশে প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় ওষুধ কিছুটা বেশি লেখা হয়ে থাকে। তো যাই হোক, সেটা কিন্তু পেশেন্টের বডিতে যে অ্যাডভার্স ইফেক্ট হবে সেটা হচ্ছে আসলে এক্সপোনেনশিয়ালি কয়েক গুণে বেশি হবে। তো সেটা কিন্তু স্বাস্থ্য ঝুঁকির, অঙ্গহানির বড় একটি কারণ হয়ে যেতে পারে। এ বিষয়ে অবশ্যই আমাদেরকে সাবধান হতে হবে এবং পলিফার্মেসি ম্যানেজমেন্টে আমাদেরকে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে এই বিষয়টিকে নিয়ন্ত্রণে আনতে হবে। হাউএভার, আমরা এখন আলোচনা করব যে টিপস ফর ম্যানেজিং পলিফার্মেসি। পলিফার্মেসি ম্যানেজমেন্ট করার জন্য আমাদেরকে কি কি উদ্যোগ নেওয়া উচিত, কি কি পদক্ষেপ নেওয়া উচিত, এটা পেশেন্টের এন্ড পয়েন্ট থেকে হোক অথবা একজন চিকিৎসক অথবা আমাদের হেলথ কেয়ার সিস্টেমের এন্ড পয়েন্ট থেকে অথবা ফার্মাসিস্টের কাছ থেকে হোক, আমাদেরকে যে কোনো ধরনের উদ্যোগ অবশ্যই নিতে হবে। ফার্স্ট যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এরকম যে কিপ অ্যান অ্যাকুরেট আপডেটেড লিস্ট অফ ইউর প্রেসক্রাইব মেডিকেশন। প্রত্যেক রোগীকে, প্রত্যেক মানুষকে বিভিন্ন প্রয়োজনে ওষুধ সেবন করতে হয়। সো তার শারীরিক প্রয়োজন বিবেচনা করে যখন প্রেসক্রিপশনকৃত ওষুধ সেবন করতে হয়, সেই ওষুধের একটা আপডেটেড লিস্ট, অথেন্টিক লিস্ট, অ্যাকুরেট লিস্ট কিন্তু করে ফেলা উচিত। এন্ড আস্ক ইচ ক্লিনিশিয়ান ইউ ভিজিট টু রিভিউ লিস্ট। এবং প্রত্যেক চিকিৎসক কিন্তু প্রত্যেক পেশেন্টকে একটা নির্দিষ্ট ডিউরেশনের জন্য ওষুধ প্রেসক্রিপশনের পরে আবার কিন্তু চিকিৎসকের কাছে একটা ভিজিটে যেতে বলেন এবং সেই ভিজিটে অবশ্যই মেডিসিনকে রিভিউ করে নিতে হবে, শর্ট লিস্ট করে নিতে হবে। সেখানে কিন্তু চিকিৎসক কিছু কিছু ওষুধকে ডিসকন্টিনিউ করতে বলবেন, স্টপ করতে বলবেন। প্রথম প্রেসক্রিপশনে যদি ওষুধ 5টি 7টি লেখা থাকে, পরের প্রেসক্রিপশনে হয়তো সেটা 3-4টিতে নেমে আসবে। সো চিকিৎসার প্রয়োজনে প্রত্যেক মানুষকে অবশ্যই কিন্তু সবসময় একুরেট, অথেন্টিক, আপডেটেড মেডিকেশনের লিস্ট তৈরি করতে হবে এবং কোন ওষুধটি কেন, কিভাবে, কখন, কিভাবে সেবন করবে সেই সঠিক নিয়ম কানুনগুলি অবশ্যই চিকিৎসকের কাছে অথবা গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টদের কাছ থেকে জেনে নিতে হবে। এরপরে যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে ইনফর্ম ইউর ডক্টর অফ এনি সাপ্লিমেন্ট, হার্বাল প্রোডাক্টস অর ওভার দ্য কাউন্টার মেডিকেশনস ইউ আর টেকিং।
চিকিৎসককে অথবা গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে অবশ্যই বলতে হবে যে আপনি প্রেসক্রিপশনকৃত ঔষধের বাইরে অন্য কোনো সাপ্লিমেন্ট, মেডিসিন, ভাইটামিন অ্যান্ড মিনারেল সাপ্লিমেন্ট আপনি সেবন করছেন কিনা, অথবা কোনো হার্বাল আপনার প্রোডাক্ট সেবন করছেন কিনা, ইউনানি প্রোডাক্ট সেবন করছে কিনা, ন্যাচারাল মেডিসিনের কোনো প্রোডাক্ট সেবন করছেন কিনা, অথবা কোনো ওভার দ্য কাউন্টার মেডিসিন আপনি সেবন করছেন কিনা, সার্বিকভাবে পরিপূর্ণ শতভাগ তথ্য একজন চিকিৎসককে দিতে হবে অথবা একজন গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে দিতে হবে। তারপরে কিন্তু তারা আপনার জন্য সঠিক ঔষধ প্রেসক্রিপশন করা অথবা সঠিক ঔষধ নির্দেশনা দেওয়ার যে গাইডলাইন সেটি আপনার জন্য তারা লিখতে পারবেন। সো অবশ্যই সেক্ষেত্রে প্রত্যেক চিকিৎসকের উচিত প্রত্যেক পেশেন্টের সাথে যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিংটি সঠিকভাবে করে নেওয়া। মেডিকেশন কাউন্সিলিং হতে পারে, ড্রাগ কাউন্সিলিং হতে পারে, পেশেন্ট কাউন্সিলিং হতে পারে, যে কোনো বিষয়ে আলোচনা করে নেওয়াটা অবশ্যই জরুরি। তবে কিন্তু চিকিৎসকের জন্য সঠিক ওষুধ প্রেসক্রিপশন করা কাজটি সহজ হবে। এবং গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টরাও কিন্তু প্রত্যেক পেশেন্টের সাথে মেডিকেশন রিভিউ অথবা ড্রাগ কাউন্সিলিং করে নেওয়া উচিত। তবে কিন্তু মেডিকেশন রিভিউ অথবা ড্রাগ কাউন্সিলিং কারণে সঠিক নির্দেশনা দেওয়ার কাজটি অনেক বেশি সহজ হবে, যেটা সার্বিকভাবে পেশেন্টের জন্য অনেক বেশি হেলথ বেনিফিট হবে এবং পেশেন্টের যে রিস্ক সেটি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এরপর যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ আর টেকিং ইচ অফ ইউর মেডিকেশন। কোন ওষুধটি আপনি কেন সেবন করছেন সেই কারণটি কিন্তু আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। আপনি কার কাছ থেকে জেনে নেবেন? অবশ্যই চিকিৎসকের কাছ থেকে এবং আপনার গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টের কাছে। বি অ্যাওয়ার অফ হোয়াট সাইড এফেক্টস টু লুক আউট ফর, এবং কোন ওষুধে কোন ধরনের সাইড এফেক্ট হতে পারে, কোন ওষুধে কোন ধরনের ড্রাগ ড্রাগ ইন্টারাকশন হতে পারে, সেই বিষয়গুলো কিন্তু অ্যাডভান্স প্রত্যেক পেশেন্টকে জেনে নিতে হবে, যাতে সিচুয়েশন অনুযায়ী ব্যাপারগুলিকে ম্যানেজ করা যায় অথবা অগ্রিম ধারণা থাকলে পেশেন্ট কোনো কনফিউশনে ভুগবে না অথবা পেশেন্ট প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে অথবা প্রয়োজন অনুযায়ী সে চিকিৎসক অথবা গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টের সাথে আলোচনা করে নিতে পারবে। সেজন্যই প্রত্যেক পেশেন্টকে অবশ্যই প্রতিটি ঔষধের সম্পর্কে জেনে নিতে হবে এবং সাইড এফেক্ট গুলি সম্পর্কে অ্যাডভান্স জেনে নিতে হবে। And discuss ways to simplify your medication regimen with your doctor. Ask if you can discontinue any medication. তাহলে ওষুধ সেবনের জন্য যে সহজ নিয়ম কানুনগুলি অথবা প্রেসক্রিপশন ওষুধের যাতে কম রাখা যায় অথবা ট্রিটমেন্টটা যাতে খুব সহজে নেওয়া যায়, এই বিষয়গুলি নিয়ে অবশ্যই চিকিৎসকের সাথে আলোচনা করে নিতে হবে। এবং ঔষধ সম্পর্কিত কোনো ওষুধ যদি ডিসকন্টিনিউ করতে হয়, স্টপ করতে হয়, এই বিষয়গুলি নিয়েও কিন্তু সঠিকভাবে কাউন্সিলিং করে নিতে হবে ডক্টর অ্যান্ড পেশেন্ট অ্যান্ড ফার্মাসিস্ট। তবে কিন্তু আপনার মেডিকেশনের যে সেফটি সেটি নিশ্চিত হবে, পেশেন্ট সেফটির বিষয়টিও পাশাপাশি নিশ্চিত হবে। ফাইনালি যেটি বলবো সেটা হচ্ছে টেক অল মেডিকেশন অ্যাজ প্রেসক্রাইবড। অবশ্যই চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী প্রেসক্রিপশনকৃত ওষুধ সেবন করতে হবে এবং অ্যাজ পার গাইডলাইন ফ্রম ফার্মাসিস্টের গাইডলাইন অনুযায়ী ওষুধগুলি সেবন করতে হবে। ডোন্ট সাডেনলি স্টপ টেকিং এনি প্রেসক্রাইবড মেডিসিন। হঠাৎ করে নিজের ইচ্ছায় কোনো ঔষধ আপনার জরুরি প্রয়োজনে অপ্রয়োজনে হোক যেভাবে হোক বন্ধ করা উচিত নয়। যে কোনো ঔষধ সেবন বন্ধ করতে হলে অবশ্যই চিকিৎসককে ইনফর্ম করে নিতে হবে, চিকিৎসকের গাইডলাইন মেনে করতে হবে এবং যে কোনো ঔষধ অবশ্যই চিকিৎসক এবং গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টের নির্দেশনা মেনেই কিন্তু স্টপ করতে হবে অথবা ডিসকন্টিনিউ করতে হবে। তবে যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসক অথবা গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টের নির্দেশনা মেনে ওষুধ সেবন করা জরুরি। তো আশা করি এই যে পদক্ষেপগুলি আমরা বললাম যে টিপস ফর ম্যানেজিং পলিফার্মেসি, এই বিষয়গুলি যদি মেনে চলা হয় তবেই কিন্তু দ্য ডেঞ্জার্স অফ পলিফার্মেসি সেই বিষয়টি কিন্তু আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে। আপনার ওষুধের কারণে যে পেশেন্টের যে হেলথ রিস্ক সেটি কমে আসবে, মৃত্যুর ঝুঁকি কমে যাবে, অঙ্গহানি কমে যাবে, অ্যাডভার্স এফেক্ট অর ড্রাগ ইন্টারাকশনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তো আশা করি বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম যে ম্যানেজিং পলিফার্মেসি, এই বিষয়টি অবশ্যই আপনাদের মধ্যে অনেক বেশি সচেতনতা তৈরি করতে সাহায্য করবে এবং আপনি যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনি এই প্রেজেন্টেশনটি শেয়ার করবেন, অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে তে আসলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করা এবং এঙ্গেজমেন্ট বাড়ানো। সো মেডিকেশন সেফটি, পেশেন্ট সেফটি, হেলথ ওয়ার্কার সেফটি নিয়ে যত বেশি অ্যাওয়ারনেস তৈরি করা যায় অথবা পাবলিক অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট ডেভেলপ করা যায় ততই কিন্তু মানুষ অনেক বেশি বেনিফিট হবে। তো আশা করি আপনারা অবশ্যই এই প্রেজেন্টেশন গুলি শেয়ার করবেন এবং মানুষকে জানার সুযোগ সৃষ্টি করে দিবেন এবং এই বিষয়ে অনেক বেশি সচেতন হবেন।
তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামীকালকে আমরা নতুন আরেকটি বিষয়ে কথা বলবো। সেটিও আপনাদের সচেতনতা সৃষ্টি করার জন্য। তো আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।